ক্লাসের পরে হবে 1:25 1:30 এরকম সময় শুরু করবো। ওকে, তার আগ পর্যন্ত আমরা জিনিসপত্র করবো। আমাদের প্রত্যেক সপ্তাহে একটা করে কুইজ থাকবে, এটা বলার উচিত তোমাদের, তাই না? প্রত্যেক সপ্তাহে এখন একটা করে কুইজ থাকবে। আজকে একটা, পরের বুধবার, তারপরে বুধবার। আমরা সম্ভবত আর 1 2 3 4টা ক্লাস পাবো আজকে পরে আমাদের ফাইনালের আগে। সো আমরা বেশ ভালো জায়গাতেই আছি। বিশেষ করে নিলয় গত অনলাইন ক্লাসে অনেকটুকু কভার করছে। নর্মালি এই পরিমাণ কভার করতে 1.5টা ক্লাস লাগে, নিলয় এক ক্লাসে শেষ করে দিয়েছে। দ্যাট ওয়াজ গ্রেট। সো উই আর এট এ ভেরি গুড পজিশন এট দিস মোমেন্ট। আমরা আজকে কোন জিনিসটা করবো? গত ক্লাসে যেটা বলছিলাম, আমরা গত ক্লাসে দেখছিলাম যে কিভাবে ট্রান্সলেশন ব্যবহার করে আমরা প্রবাবিলিটি ব্যবহার করে আমরা কিভাবে এক ল্যাঙ্গুয়েজ থেকে আরেক ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারি, তাই তো? এবং রিমেম্বার, আমরা যে টেকনিকটা পড়তেছি এটা আমি ট্রান্সলেশনের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে এটা যে কোনো ধরনের টেক্সট টু টেক্সট ট্রান্সফরমেশনের জন্য প্রযোজ্য। এটা এক ল্যাঙ্গুয়েজ থেকে এক ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন হতে পারে, এটা একই ল্যাঙ্গুয়েজের প্রশ্ন থেকে উত্তর হতে পারে, এটা একই ল্যাঙ্গুয়েজের বড় টেক্সট থেকে সামারি হতে পারে। যে কোনো ধরনের টেক্সট থেকে টেক্সট ট্রান্সফরমেশনের জন্য আমরা যে টেকনিকটা দেখছিলাম ওই টেকনিকটা প্রযোজ্য। ট্রান্সলেশন কেন দেখাচ্ছে? বিকজ ট্রান্সলেশন ইজ সর্ট অফ দ্য মোর ন্যাচারাল ওয়ান টু গ্রাস্প। হ্যাঁ, তো আমরা গত ক্লাসে যে টেকনিকটা দেখছি দ্যাট ওয়াজ কমপ্লিটলি প্রবাবিলিস্টিক, এবং সেটার চ্যালেঞ্জগুলো কোথায় কোথায় ছিল। আমরা কিন্তু গত ক্লাসে আলাপ করছি আমাদের যে টেকনিকটা, ওই টেকনিকের চ্যালেঞ্জগুলো নিয়ে আলাপ করছি। তোমরা বলতে পারো গত ক্লাসের যে টেকনিকটা আমরা দেখছি ওই চ্যালেঞ্জগুলো কি কি ছিল, একটু রিপিট করি আমরা। সেটা আমাদের এখনো থাকবে। আমরা এখন যে টেকনিক দেখবো সেটার মধ্যেও থাকবে সেকেন্ড টেকনিকটা। থার্ড টেকনিকে গিয়ে আমরা হচ্ছে ওই ডিপেন্ডেন্সিটা রিমুভ করার চেষ্টা করব। আর কি ছিল বলো বলো। এগেইন ওটা হচ্ছে ডেটার সমস্যা। এখানেও ইটস এ ডেটা ড্রিভেন থিং। এই প্রবলেম এখনো থাকবে, এটাও জানো না। আচ্ছা, আমরা স্পেসিফিক গত দিনের যে প্রবলেমগুলো ছিল সেগুলো যদি একটু আলাপ করি। 1 নাম্বার আলাপ হচ্ছে হোয়াট ইফ আমাদের আমরা যে ইএম অ্যালগরিদমটা দেখছি সেটা হচ্ছে দুইটা ল্যাঙ্গুয়েজ, যেখানে ল্যাঙ্গুয়েজ দুইটা ফেক, ভেরি স্মল। হোয়াট ইফ উই হ্যাভ এ ভোকাবুলারি অফ 1 লাখ সাইজের ওয়ার্ড, এবং আমি যদি লিটারালি মিলিয়নস এন্ড মিলিয়নস অফ সেন্টেন্সেস। আমরা গত ক্লাসে এক্সাম্পল হিসেবে দেখছিলাম যে বাংলার জন্য আমাদের 27.5 লাখ পেয়ার অফ সেন্টেন্সেস নিয়ে কাজ করতে হয়। এই ধরনের ডেটা সেটের উপর ইএম অ্যালগরিদম যেটা কাজ করে সেটা একটা প্রবলেমেটিক সিনারিও। প্রবলেমেটিক্যালি ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়েল। এর বাইরে যখন আমাদের ভ্যারিয়েবল লেংথ সেন্টেন্স নিয়ে কাজ করতে হয়, আমাদের যখন ইনপুটটা হচ্ছে 4 শব্দ, প্রডিউস করতে হচ্ছে 6 শব্দ, নতুন শব্দগুলো কোথা থেকে আসবে? এই এমটি রুল আমাদের এখানে ইয়ে করতে হয় যে কোন একটা শব্দ ধরো হারায় যাচ্ছে। ধরো আই এম এ স্টুডেন্ট, এটা ফ্রেঞ্চে হচ্ছে জাসু এতুদিয়ান, আমার আর্টিকেলটা হারায় যাচ্ছে। সো আই হ্যাভ টু হ্যাভ অ্যান এমটি প্রোডাকশন রুল, তাই না? যে প্রত্যেকটা শব্দ হারায় যাওয়ার প্রবলেম কত সেটা আমার ক্যালকুলেট করতে হবে। যে এ শব্দটা ফ্রেঞ্চে ভ্যানিশ হয়ে যাবে, এটার প্রবাবিলিটি আমার ক্যালকুলেট করতে হবে। দ্যাটস আ প্রবলেমেটিক থিং। এর উল্টাটাও কঠিন, মানে যখন হচ্ছে নতুন একটা শব্দ তৈরি করতে হয়, দ্যাটস অলসো আ প্রবলেম। সো এই ধরনের জিনিসগুলো এক্সিস্ট করে প্রবাবিলিস্টিক, এবং ইভেন্চুয়ালি প্রবাবিলিস্টিক সলিউশন ইজ জাস্ট নট গুড এনাফ। আমি মাস্টার্স ক্লাসে এক্সাম্পল দিই, এখানেও দিচ্ছি। আমি জানি না তোমরা সবাই ছোট মানুষ, বাট তোমরা যদি কেউ কোনোভাবে 2014-15 সময়ের মেশিন ট্রান্সলেশন কখনো ব্যবহার করে থাকো, এগেইন তোমাদের করার কথা না। 2014-15-তে দেয়ার ওয়াজ এ বাম্প ইন পারফরম্যান্স। লাইক 2014-15 আগে মেশিন ট্রান্সলেশন ওয়াজ ব্যাড। ইভেন বড় ল্যাঙ্গুয়েজ থেকে বড় ল্যাঙ্গুয়েজে, লাইক পপুলার ল্যাঙ্গুয়েজ থেকে পপুলার ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন কোয়ালিটি ওয়াজ নট গুড এনাফ। বাট 2013-14-15 এরকম সময়ে সামথিং হ্যাপেন যেটা এই ট্রান্সলেশন কোয়ালিটিকে অনেকটুকু আগায় নিয়ে গেছিল, এবং এখন দ্যাট ট্রান্সলেশন কোয়ালিটি ইজ মাচ মোর ন্যাচারাল, রাইট? গত ক্লাসে আমাদের আলাপ হচ্ছিল যে উডেন ট্রান্সলেশন নিয়ে একটু কথা হচ্ছিল। নাও ইটস ওয়ে মোর ন্যাচারাল। বিশেষ করে ল্যাঙ্গুয়েজ দুটাই যদি পপুলার ল্যাঙ্গুয়েজ হয়, ইটস ভেরি ভেরি ন্যাচারাল। একটা যদি লো রিসোর্স হয় তাও একটু সাডেন মানে সার্টেন গুডিনেস থাকে, বাট ইট ইজ মাচ বেটার। হোয়াট হ্যাপেন্ড ইন 2013-14-15 এরকম সময়টায়? নিউরাল নেটওয়ার্কস গট পপুলার। নিউরাল নেটওয়ার্কস গট পপুলার, এবং নিউরাল নেটওয়ার্কগুলো আমরা ব্যবহার করা শুরু করলাম। উই হ্যাড দ্য হার্ডওয়্যারস টু রান দেম, এবং আমরা
লাইক অ্যাকচুয়াল কনজিউমার বেসে, মানে রিসার্চ থেকে বের হয়ে এসে নিউরাল নেটওয়ার্ক হচ্ছে কনজিউমার বেস পার্টার করবো। হ্যাঁ, সো আমরা আজকে পড়বো যে কিভাবে নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে আমরা ওই একই কাজ আমরা করতে পারি, ওই একই সেম ট্রান্সলেশন টাস্ক। আমাকে হচ্ছে একটা ফরেন ল্যাঙ্গুয়েজের সেন্টেন্স দেওয়া হবে, সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, অর ভাইস ভার্সা। ইংলিশে সেন্টেন্স দেওয়া হবে, ফরেনে ট্রান্সলেট করতে হবে। এক্স্যাক্টলি সেম কাজ প্রবাবিলিটি থেকে সরে এসে আমরা হচ্ছে এখন নিউরালের দিকে চলে যাব। নাও আমরা আবার একটু পুরানো আলাপ টানি। আমরা যখন আরএনএন এর স্লাইড দেখতেছিলাম, তো নীলয় স্যার তোমাদেরকে পড়াইছিলেন, তোমাদের মনে আছে যে আরএনএন এর স্লাইডে আন্দ্রেজ কার্পাথের একটা ব্লগের কথা আমি সবসময় বলি, নীলয় স্যার কি বলছিলাম? আচ্ছা, ব্লগটা, সো ব্লগটার নাম হচ্ছে দ্য আনরিজনেবল এফেক্টিভনেস অফ রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কস। ইট ওয়াজ রিটেন বাই আন্দ্রেজ কার্পাথি। হ্যাভ ইউ হার্ড দ্য নেম আন্দ্রেজ কার্পাথি? সাম অফ ইউ হ্যাভ। কোথায় শুনছো? ও ইউটিউবে বেসিক্যালি 3 ঘন্টার টিউটোরিয়ালের মধ্যে একটা চ্যাটবট বানায় ফেলে। হি অ্যাকচুয়ালি ইজ কেপেবল অফ ডুইং দ্যাট। লাইক কিছু, হি ইজ নট খালেদ ফারুন ভাই। হ্যাঁ, সো নো, হি ইজ নট। আন্দ্রেজ কার্পাথি ইজ ওয়ান অফ দোজ পিপল যাদের নলেজের উপর মডার্ন লাইক এআই, জেনারেটিভ এআই দ্বারা আছে। আন্দ্রেজ কার্পাথি আমার চেয়ে সামান্য বয়স একটু বড়, বাট ও হচ্ছে বাই দ্য এজ 22 or 24 ও পিএইচডি শেষ করে ফেলছে। করে ও হচ্ছে বাই দ্য এজ 30 হি ওয়াজ টেসলা's AI lead, টেসলার AI এর হেড। হ্যাঁ, হি ইজ এ চাইল্ড প্রডিজি। হি ইজ অ্যাকচুয়ালি ওয়ান অফ দোজ পিপল ইউ ক্যান ট্রাস্ট এইসব জিনিসপত্র। সো তোমরা যদি সুযোগ পাও ওর ভিডিওগুলো দেখো, ইটস অ্যাকচুয়ালি প্রিটি নাইস। আমি মাঝে মধ্যে সময় পাইলে বসে বসে দেখি। সো কার্পাথি ব্যাক ইন 2015 ও হচ্ছে একটা ব্লগ লিখছিল যে why recurrent neural networks are so popular এবং so effective at doing this sort of things। সেখানে ও একদম রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের প্রত্যেকটা কম্পোনেন্ট নিয়ে আলাপ করছিল, এবং তার মধ্যে ও দেখাইছিল যে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক ক্যান বি ইউজড ইন মাল্টিপল সেটআপস। এটাকে ও বলতেছিল হচ্ছে কনফিগারেশনস। হ্যাঁ, তার মধ্যে একটা কনফিগারেশন হচ্ছে তুমি যদি, যেটা আমরা দেখছি নরমালি, যে তুমি যদি একটা সিকোয়েন্স ইনপুট দাও তাহলে সে একটা ডিসিশন দিতে পারবে, ইজ ইট আ স্প্যাম অর নট স্প্যাম, ইজ ইট আ পজিটিভ সেন্টিমেন্ট অর নেগেটিভ সেন্টিমেন্ট। এটা হচ্ছে একটা কনফিগারেশন, যেটাকে আমরা বলতেছি মেনি টু ওয়ান কনফিগারেশন। তোমরা যদি স্লাইডটা দেখো, স্লাইডে আমি কার্পাথির ওই ব্লগ থেকে স্ক্রিনশট নিয়ে এসে বসাই দিছি ওই কনফিগারেশনটা। দ্যাট ওয়াজ 2015-16 সালের দিকে দ্য মোস্ট পপুলার কনফিগারেশন, যে আমাকে একটা সিকোয়েন্স দেয়া হবে, সেন্টেন্স দেয়া হবে, এই সেন্টেন্সটা ক্লাসিফাই করতে হবে। সহজ কথা, আমরা নাইভ বায়াস দিয়েও সেটা করতে পারতাম, আমরা লজিস্টিক রিগ্রেশন দিয়েও করতে পারতাম। কার্পাথি বলছে যে এটা আমরা আরএনএন, কার্পাথি বলে নাই, এর আগে থেকে এটা কাজ চলছিল, যে এটা the most popular configuration, classification, সহজ কথা। But that's not the only configuration that we should use. There was the opposite one, যেখানে আমরা একটা ইনপুট প্রোভাইড করলে সেই ইনপুটটাকে, মানে ইনপুটটাকে যদি আমরা একটা সামারি হিসেবে কল্পনা করি, ইনপুটটাকে সে হচ্ছে একটা সিকোয়েন্সে ডিস্ট্রিবিউট করে দিতে পারে। Now that configuration was not that popular. What became popular is the combination of these two configurations. প্রথম কনফিগারেশন, যেখানে সিকোয়েন্স ইনপুট দিলে সে হচ্ছে একটা সিঙ্গেল ডিসিশন, একটা সিঙ্গেল আউটপুট তোমাকে তৈরি করে দিচ্ছে। দ্যাট ওয়ান ওয়াজ মোর পপুলারলি নোন অ্যাজ অ্যান এনকোডার। হোয়াট ইউ আর ডুইং ইজ এসেনশিয়ালি টেকিং এ সেন্টেন্স and encoding it into one single vector. So obviously it's called an encoder. What should be the opposite one called? It's a decoder. So তুমি হচ্ছে একটা ভেক্টর ওকে দিচ্ছ, সেই ভেক্টরটাকে সে একটা সিকোয়েন্স ভেক্টরে কনভার্ট করে দিচ্ছে, মানে সিকোয়েন্স অফ ভেক্টরসে কনভার্ট করে দিচ্ছে। Then if you can combine these two things, what becomes the architecture যেটা আমরা এখনো ব্যবহার করি এবং যেটার উপর মডার্ন জেনারেটিভ এআই দাঁড়ায় আছে, এনকোডার ডিকোডার আর্কিটেকচার। An encoder, it takes input a sequence, সেটাকে সে একটা সামারিতে কনভার্ট করে। এই সামারিটাকে আমরা এখন থেকে একটা কমন নামে রাখবো কনটেক্সট। সেটাকে একটা কনটেক্সটে কনভার্ট করে, কনটেক্সটটা সে ডিকোডারের কাছে পাঠায়, ডিকোডার uses that context to build another sequence. Now look, that's exactly what we want, right? আমরা তো ট্রান্সলেশনে তাই করতেছিলাম, আমার একটা সিকোয়েন্স আর একটা সেন্টেন্স ইনপুট হিসেবে যাবে, আউটপুটে আরেকটা সেন্টেন্স তৈরি হবে অন্য ল্যাঙ্গুয়েজে, তাই তো? এখন এখানে অনেকগুলো, মানে এটা শুনতে এখন পর্যন্ত খুব সহজ লাগতেছে, রাইট?
আমরা এই আরএনএন ব্যবহার করে পুরো জিনিসটা বানাবো, বাট ইট হ্যাজ ইটস ওন ইমপ্লিকেশনস। আমরা সেই ইমপ্লিকেশনস গুলো দেখবো। আমি লিটারালি গতকাল রাতে হচ্ছে মাস্টার্স লেভেলে এই জিনিসটা কিছু অংশ পড়াইছি, তোমাদেরকে পড়াবো আজকে। সো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা প্রিটি মাচ ক্রিয়েটেড দ্য মডার্ন বুম অফ জেনারেটিভ এআই। সো এটার বিভিন্ন নাম আছে, আমি যে নামেই ডাকি তোমাদের চিনতে পারতে হবে। এটাকে এনকোডার ডিকোডার আর্কিটেকচার বলে, এটাকে মেনি টু মেনি আর্কিটেকচার বলে, বাট দ্য মোস্ট কমন নেম ইজ কল্ড সিক টু সিক আর্কিটেকচার, সিকোয়েন্স টু সিকোয়েন্স আর্কিটেকচার, সিক টু সিক। চ্যাপ্টার বইয়ের চ্যাপ্টার নাম্বার 9.7, আমি যে পিডিএফটা আপলোড করে রাখছি সেই বইয়ের চ্যাপ্টার নাম্বার 9.7, বইয়ে এটাকে এনকোডার ডিকোডার আর্কিটেকচার বলছে, সিক টু সিক বলে। সো আমরা আজকে সেই সিক টু সিক আর্কিটেকচারটাকে একটু ব্রেকডাউন করার চেষ্টা করব, যে কিভাবে একটা আরএনএন ব্যবহার করে, দুই ধরনের আরএনএন ব্যবহার করে আমরা একটা সিকোয়েন্সকে আরেকটা সিকোয়েন্সে কনভার্ট করতে পারি। এন্ড দিস ইজ হোয়াট ইউ হ্যাভ। তোমার ব্লু যে অংশটা, ব্লু তো রাইট, ব্লু অর পার্পল অর হোয়াটএভার, আমি কালার ব্লাইন্ড না। সো দিস ইজ ইওর ক্লাসিক আরএনএন। তোমরা যদি ল্যাবে আরএনএন অলরেডি ইমপ্লিমেন্ট করছো তোমরা এখন পর্যন্ত, সো দিস ইজ ইওর ক্লাসিক আরএনএন। তোমার একটা টোকেন যাবে, সেই টোকেনটা নিশ্চয়ই একটা টোকেন ভেক্টর থাকবে, ওয়ার্ড ভেক্টর এমবেডিং থাকবে, তাই না? সো টোকেনটা একটা এমবেডিং এ কনভার্ট হবে, the blue house end of sentence or period, let's call it a period. So the blue house period, চমৎকার। সো দার একটা ভেক্টর তুমি এমবেডিং থেকে পাচ্ছ, ব্লুর একটা ভেক্টর তুমি এমবেডিং থেকে পাচ্ছ, হাউসের পাচ্ছ, ফুল স্টপের পাচ্ছ, চমৎকার। তারপর কি হয়? তারপর সে হচ্ছে একটা হিডেন ইউনিটে ঢোকে, সেই হিডেন ইউনিট গুলোর মধ্যে দুইটা ডাটা কিন্তু প্রসেস হয়। একটা হচ্ছে পাশের ইউনিট থেকে আসা এইচ, যেটাকে আমরা বলছিলাম ht-1 আরএনএন যখন পড়তেছিলাম, মনে আছে? এবং একটা ইনপুট, সেটাকে আমরা বলছিলাম xt, তাই না? ht-1 আর xt, এইটার কম্বিনেশনের উপরে বেস করে আমি হচ্ছে ht প্রডিউস করি। আমরা যদি LSTM বলি, LSTM এ ht টা দেখতে কেমন হয় আমরা গত ক্লাসে দেখছি। যদি ভ্যানিলা আরএনএন হয় তাহলে সেটার ht টা হচ্ছে ht = tan h u ht-1 plus w xt। ইকুয়েশনটা মনে আছে? মনে থাকার দরকার নেই, মানে আমার পড়াতে পড়াতে মুখস্থ হয়েছে, তোমাদেরও মুখস্থ করতে হবে না। আমি দরকার হলে এটা আমি পরীক্ষার কোশ্চেনে দিয়ে দিব, সো ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ এনি ইকুয়েশনস, বাট একটু মনে করো ইকুয়েশনটা ওইরকমই ছিল, রাইট? যে ht = tan h u ht-1 plus w xt, তাই না? সো দিস ইজ দ্যাট। তোমার এগুলো হচ্ছে xt, আমার সো এগুলো হচ্ছে তোমার এই যে xt ঢুকতেছে, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে x3, সিম্পল। আর এখানে হচ্ছে h0, h0 টা এখানে নাই, বাট h0 এখানে ঢুকতেছে, এটা h1, এটা h2, এটা h3, জাস্ট আওয়ার ভেরি রেগুলার ভ্যানিলা আরএনএন আর্কিটেকচার। তুমি এখানে LSTM বসাইতে পারো, কোনো সমস্যা নাই, LSTM উইল ওয়ার্ক অ্যাজ ওয়েল, ইভেন বেটার। হ্যাঁ, গেল। তারপর কি হবে? at the very end of that sequence, আমার যখন সিকোয়েন্সটা এন্ড হচ্ছে, এন্ড অফ সেন্টেন্স যখন হচ্ছে, একটা ht রয়ে যাবে না? ধরো এটা হচ্ছে 1 2 3 4 নাম্বার, হ্যাঁ? সো এখান থেকে h4 টা বের হবে না? লেটস কল এই h4 কে hn, n সাইজের সিকোয়েন্স যদি হয় তাহলে লাস্ট যে h টা বের হবে সেটা তো হচ্ছে hn, তাই না? এই hn টাকে আমরা বলবো কনটেক্সট ভেক্টর c। ওকে, সো c = hn। যদি n হয় 14, c হচ্ছে h14, সিম্পল। ক্লিয়ার? দেখো এই যে c টা তৈরি হলো, এই c টা সাপোজিটলি ক্যারিজ দ্য সামারি অফ দিস এন্টায়ার সিকোয়েন্স। কারণ আরএনএন আমাকে কি বলে? এই যে মেমোরিটা, এই যে h টা, এই h টা হচ্ছে আমার সিকোয়েন্সের পুরাটার একটা ইনফরমেশনের রিপ্রেজেন্টেশন। ওকে, সো এই কনটেক্সট ভেক্টরটা তারপর চলে যাবে ডিকোডারের কাছে, এনকোডার শেষ। এই ব্লু পার্টটা হচ্ছে এনকোডার। এনকোডারের কাজ কি? এনকোডারের কাজ হচ্ছে সিকোয়েন্স একটা ইনপুট নিয়ে সেটাকে একটা সিঙ্গেল কনটেক্সটে কনভার্ট করা। করে ফেললাম। এই পর্যন্ত বুঝতে পারতেছো? বুঝতে না পারলে প্লিজ কোশ্চেন করো, কারণ অনেস্টলি দিস ইজ নট দ্য ইজিয়েস্ট থিং ইউ উইল সি এই কোর্সে। হ্যাঁ, এখন পর্যন্ত আমরা যেগুলো দেখে আসছি, আমার মনে হয় যে যেগুলো দেখে আসছি সেগুলো কম্পারেটিভলি সহজ জিনিস দেখে আসছি। এখন থেকে আমরা একটু কমপ্লেক্স জিনিসের মধ্যে ঢুকতেছি। লাস্ট 2-2.5 সপ্তাহ আমরা একটু কমপ্লেক্স জিনিসপত্রই ঘাটবো। তো যখনই কনফিউশন হবে, আস্ক কোয়েশ্চেনস। ওকে, আচ্ছা।
সো সিকোয়েন্স ঢুকলো, একটা ভেক্টর তৈরি হলো, এই ভেক্টরটা হচ্ছে দ্য কনটেক্সট ভেক্টর সি। এই কনটেক্সট ভেক্টরটা চলে যাবে ডিকোডারের কাছে। ডিকোডার কি করবে? ডিকোডার একটা একটা করে শব্দ প্রডিউস করার চেষ্টা করবে। Now remember, this is also an RNN, but this does not look like an RNN কারণ এটার XT কই। একটা RNN যখন হইতে হয় ওর তো ইনপুট হিসেবে দুইটা জিনিস লাগে, HT-1 লাগে এবং XT লাগে। সো ডিকোডার যখন একটা ইউনিট, এটা হচ্ছে আমার ডিকোডারের RNN ইউনিট, ওর দুইটা ইনপুট আমার কাছে লাগবে, একটা HT-1 ওর H0 যেটা দিয়ে শুরু হয়, H0 লাগবে এবং ওর একটা X0 X1 লাগবে, তাই না? তাহলে তো শুরু করতে পারতেছে। এখন এইটা দেখতে কিন্তু নরমাল আরএনএন এর মতো লাগতেছে না, লাগতেছে কি? এটাকে দেখতে ক্লাসিক্যাল আরএনএন এর মতো লাগতেছে, চমৎকার। এটাকে কিন্তু লাগতেছে না। ওকে, সো ওকে আমার এখন হচ্ছে একটা x1 প্রোভাইড করতে হবে। ইউজুয়ালি দ্য x1 ইজ আ ডামি স্টার্ট পয়েন্ট, একটা ডামি ট্যাগ দ্যাট ইন্ডিকেটস যে তোমার এখন জেনারেশন শুরু করতে হবে, এই ইন্ডিকেটরটা। সো ইউজুয়ালি দ্য ফার্স্ট ইনপুট অফ দ্য ডিকোডার আরএনএন ইজ x1। এটাকে একটু সুবিধার জন্য আমরা ই আর ডি তে ভাগ করে ফেলি। এইটার x আর h গুলোকে আমরা বলবো xe আর he, এনকোডারের x, এনকোডারের h, আর এইগুলোকে বলবো xd আর hd, ডিকোডারের x আর ডিকোডারের d। তাহলে এইটা xd1 হবে একটা ডামি স্টার্ট, লেটস কল ইট s ট্যাগ। ওকে, আর এইটার hd0 কি হবে? এটার hd0 হবে c, the context vector that we got encoder কাছ থেকে, which is hne। c তার মানে কি? c হচ্ছে একটাই ভেক্টর যেটা hne এবং hd0। ওকে, সো এনকোডারের লাস্টের h টা বের হইলো, যেটা hen or hne যে নামে ডাকি, বের হইলো, সেটাকেই আমি আবার ডিকোডারের ফার্স্ট h0 হিসেবে ঢুকাই দিচ্ছি। বোঝা গেছে? নাও এই দুইটা ব্যবহার করে ডিকোডার উইল ট্রাই টু প্রডিউস দ্য ফার্স্ট ওয়ার্ড, প্রথম শব্দটা ও প্রডিউস করার চেষ্টা করবে। ইনিশিয়ালি দিস নেটওয়ার্ক হ্যাজ র্যান্ডমাইজড ওয়েটস, র্যান্ডমলি ইনিশিয়ালাইজড ওয়েটস। অফ কোর্স সে কারেক্ট ওয়ার্ড প্রেডিক্ট করতে পারবে না, তারপর প্রেডিক্ট করার কথা ছিল লা, সে প্রেডিক্ট করে বসে থাকবে অন্য কোনো কিছু, সে প্রেডিক্ট করে বসে থাকবে টাকো, হোয়াটএভার। এরর জেনারেট হবে এখানে, তাই না? একটু চলেছে অ্যাবসলিউটলি ইয়েস, অ্যাবসলিউটলি। আমার এখান থেকে যে এররটা প্রপাগেট, মানে যদি এখানে কনটেক্সট প্রোডাকশন খারাপ হয়, অফকোর্স এররটা সামনের দিকে চলে যাবে, বাট দ্যাটস হোয়াট উই নিড টু বি অনেস্ট। কারণ আমি যখন এরর ব্যাক প্রপাগেট করব, নরমালি কি হয়, আরএনএন এর ভিতরে এখানে যে লসটা প্রডিউস হয় সেখান থেকে ব্যাক প্রপাগেট হয় এই ওয়েটগুলো, এখানে এরর ক্যালকুলেট হবে, এখানে পুরাটা এই কম্বিনেশন অফ নেটওয়ার্কে হচ্ছে এরর ব্যাক প্রোভাইড করবে। সো উই ওয়ান্ট দ্য এরর টু বি গোয়িং ফরওয়ার্ড এখানে, সো দ্যাট আমরা যখন ব্যাক প্রোভাইড করবো তখন এখানেও এফেক্টটা যেন পড়ে। এবং এখানে এই কারণে এলএসটিএম ইম্পর্টেন্ট, কারণ নরমালি একটা আরএনএন যথেষ্টই লম্বা হয়, আমি যদি দুইটা আরএনএন কে এখন লেজে লেজে লাগাই দেই, গ্রেডিয়েন্ট ভ্যানিশ হয়ে যাওয়ার সম্ভাবনা আরো বাড়ে। সো এলএসটিএম এ এই কারণে যে গ্রেডিয়েন্ট ক্লিপিং বলো বা ওই যে ব্যাক প্রপাগেশন থ্রু টাইম হ্যান্ডেল করতে যে ইয়েগুলো আছে, এখানে এটা আরো বেশি ইম্পর্টেন্ট। এই এই চ্যালেঞ্জগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো, যে কি কি চ্যালেঞ্জ, কি কি বটলনেক আমরা ফেস করি। ওকে, কোনটা? কনটেক্সটটা আচ্ছা, ও মানে এইটার ইনপুট দুইটা। সো একটা আরএনএন ইউনিটে দুটো ইনপুট লাগে, এটা আমরা জানি। কি কি লাগে? একটা HT-1 লাগে আর একটা XT লাগে, রাইট? সো ডিকোডারের প্রথম ইউনিটের HT-1 ইজ এসেনশিয়ালি এনকোডারের HEN, ওর যে লাস্ট যে H টা বের হচ্ছে, সেই H টাকে আমি হচ্ছে ওর H0 হিসেবে ব্যবহার করব। এবার ক্লিয়ার হচ্ছে? আর XT হিসেবে তাহলে কি ব্যবহার করব? XT মানে T তো 1, X1 হিসেবে কি ব্যবহার করব? একটা ডামি ট্যাগ, যে একটা সিগন্যাল যে নাও ইউ শুড স্টার্ট জেনারেটিং। এটাকে আমরা বলি রাইট শিফটেড ইনপুট। মানে ইনপুটটা ধরো এখানে আমার এটা হওয়ার কথা ছিল লা কাসা আজুল, এটা হচ্ছে স্টার্ট লা কাসা আজুল। হ্যাঁ, সো এখানে স্টার্টটা ঢুকবে, স্টার্ট প্রডিউস করবে লা, তারপর কি আসতেছে একটু পরে দেখি। ওকে, আচ্ছা। সো ধরে নেই
লাকিলি আমার কাছে একটা ট্রেইনড মডেল আছে, ইটস এ গুড মডেল, ওয়েটগুলো অলরেডি ভালোভাবে ট্রেন। তাহলে হোয়াট ডু উই এক্সপেক্ট প্রথম ইয়েটা প্রডিউস করবে? প্রথম ঘরটা শুড প্রডিউস দা ব্লু হাউসের স্প্যানিশ ট্রান্সলেশনের প্রথম শব্দ। যদি আমার মডেলটা অলরেডি ট্রেন থাকে, দ্যাটস হোয়াট উই এক্সপেক্ট। আমার দা ব্লু হাউসের প্রথম শব্দ হুইচ ইজ লাভ। চমৎকার। এইবার হচ্ছে প্রথম মজাটা, এই আর্কিটেকচারের প্রথম কমপ্লিকেশন হচ্ছে এখানে, সেটা হচ্ছে নাও দিস ডিকোডার বিকামস সামথিং কমপ্লিটলি ডিফারেন্ট। কারণ দ্বিতীয় ইউনিটের যে x2 সেইটা হবে y1, this is y1, this is the output of the first unit, y1 will move to x2। এই প্রসেসটার একটা নাম আছে, তোমরা কি কেউ বলতে পারবা? যে বলতে পারবা তাকে একটা বোনাস দিব। হাত উঠাতে হবে, কেউ একজন কনফিডেন্ট হলে হাত উঠাও। কোয়েশ্চেন হচ্ছে এই যে না, তুমি কালকে ক্লাস করছো, তোমাকে দিব। এখানে যে শব্দটা প্রডিউস হচ্ছে, এই শব্দটা পরের ইউনিটের ইনপুট হিসেবে কাজ করতেছে। নরমালি কিন্তু তা হয় না, রাইট? নরমালি আরএনএন এর প্রত্যেক ইউনিটে নতুন নতুন শব্দ ইনপুট হিসেবে ঢুকে, বাট এই আরএনএন ডিকোডার আরএনএন অলমোস্ট এভরি ডিকোডার আরএনএন or every decoder transformer will use previous ইউনিটের আউটপুটকে পরের ইউনিটের ইনপুট হিসেবে। এই যে প্রসেস, এই প্রসেসটার একটা নাম আছে, কেউ বলতে পারলে হাত উঠাইতে হবে। ও আগে হাত উঠাইছে না, না ও বেসিক্যালি সেম জিনিসটা করছে না। আর কেউ না, অ্যাটেনশনে আসবো একটু পরে। দিস ইজ নট অ্যাটেনশন। আমি নামটা বললে এক দুজন নামটা পরিচিত লাগবে। তুমি বলতে যাচ্ছ না? আমি না শুনতেছি কেউ একজন না, নো। যদি এটা আসলেও হয় যে মিনমিন করতেছো, সে খুবই দুঃখ হবে। না, লাস্ট, নো, শেষ, আর কাউকে চান্স দিবা। ইটস সরি, ইয়েস, অটো রিগ্রেশন, ইউ গেট এ বোনাস পয়েন্ট। তুমি কি কোথাও থেকে শুনছো নাকি? নো, দিস প্রসেস ইজ কল্ড অটো রিগ্রেশন or auto regressive propagation. Auto regression, simply auto regression. Nila sirke tomar student দিয়ে দেব। Yes, thank you so much. This technique, এটা important. Auto regression is one of the core concepts of large language models. আমরা ভুলবো না এটা। Auto regression কাকে বলে? Auto regression হচ্ছে যখন কোন একটা সিকোয়েন্সের previous output works as the next unit input. This is called an auto regressive model. Auto regression. This decoder is an autoregressive decoder. All the LLMs that you use, GPT bolo, Cohen bolo, every one of them is an autoregressive decoder. Always মাথায় রাখবে। তুমি এমএল ইঞ্জিনিয়ারের চাকরি দিতে যাবো, তোমার এই কোশ্চেন করবে যে autoregressive decoder কি জিনিস। This is your autoregressive decoder. এটা RNN autoregressive decoder। আমরা in future ট্রান্সফরমারের autoregressive decoderও দেখব। ওকে? So this autoregressive decoder কি করে? এই ইউনিটটা আগের ইউনিটের সব আউটপুটটাকে ইনপুট হিসেবে নেয়, আর এইচটি হিসেবে অবশ্যই পাশেরটা থেকে আসছে ht-1। এই দুইটার কম্বিনেশনের উপর বেস করে সে দ্বিতীয় শব্দটা প্রিন্ট করার চেষ্টা করে, তারপর 3 নাম্বার, তারপর 4 নাম্বার, যতক্ষণ পর্যন্ত ও এন্ড অফ সেন্টেন্স তৈরি না করতেছে বা এন্ড অফ সিকোয়েন্স তৈরি না করতেছে, ও প্রডিউস করে যাইতেই থাকে। এখানে সুবিধাগুলো কি কি দেখতেছি আমরা? দেখো তো, সুবিধাগুলো দেখতেছি, নাম্বার 1, আমার লেন্থের কোনো রেস্ট্রিকশন নাই। আমি যদি এনাফ ডেটা দিয়ে এটাকে প্রিন্ট করাইতে পারি, আমার যদি ইনপুট হয় 15 শব্দ, আউটপুট যদি লাগে 27 শব্দ, ইট ক্যান ডু দ্যাট, থিওরিটিক্যালি ইট ক্যান ডু দ্যাট, সমস্যা হওয়ার কোনো কারণ নাই। তো সামারাইজেশনের জন্য দিস ইজ অ্যামেজিং। আমি ইনপুটে 500 শব্দ দিব, 100 শব্দ তৈরি করে দিবে, চমৎকার। কোশ্চেন অ্যানসারিং এর জন্য পারফেক্ট। ট্রান্সলেশন তো আছে, বুঝি নাই, আরেকবার। না, আমরা হচ্ছে নরমালি যখন এগেইন তোমরা ল্যাবে আরএনএন ডিজাইন করছো, এখন পর্যন্ত কোনো অ্যাসাইনমেন্টে করো না। যখন করবা তখন তোমরা দেখবে একটা ম্যাক্স লেন্থ সেট করে দিতে হয়, হ্যাঁ, যে আরএনএন ম্যাক্সিমাম কয়টা ইউনিট থাকবে। সম্ভবত ল্যাব সেকশন 1 এর ল্যাবে অলরেডি এটা ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে নাকি সেকশন 2 কোনটা, হ্যাঁ। ওই ম্যাক্স লেন্থের ভেতরে তোমার রেস্ট্রিক্টেড থাকতে হবে। সো ওই ম্যাক্স লেন্থের সাথে অ্যালাইন করতে হলে প্যাডিং বলে একটা টেকনিক আছে। সো ছোট সিকোয়েন্স যদি হয়, সেটা শেষে বা সেটা শুরুতে প্যাড করে সমান করে ফেলা হয়। সো আসলে দিন শেষে যদিও আমি বলতেছি ভ্যারিয়েবল লেন্থ সেন্টেন্স তুমি জেনারেট করতে পারো, আসলে সেটা তুমি করো না, তুমি ম্যাক্স লেন্থই প্রডিউস করো, তার মধ্যে কিছু থাকে প্যাড, কিছু থাকে অ্যাকচুয়াল আউটপুট।
ইউ জাস্ট এক্সট্রাক্ট। দিন শেষে সব মানে ভেরিয়েবল লেন্থ কন্ট্রোল করা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। দেয়ার ওয়্যার লাইব্রেরিজ যেগুলো ভ্যারিয়েবল আরএনএন ভ্যারিয়েবল লেন্থ আরএনএন সিকোয়েন্স তৈরি করতে পারো, বাট ওগুলা ভেরি ভেরি হেভি, লাইক ডিনেট প্যাটার্ন ছিল, ওগুলো ভালো কিছু না। যাই হোক, আমরা দিন শেষে ওই ল্যাবে আমরা কেরাস ব্যবহার করবো। কেরাস ইজ দ্য মোস্ট পপুলার ওয়ান। Nothing is done. আরেকবার একটু ব্যাখ্যা করবো। For example, last time we talked about the tokens coming after house. না, ডিকোডারের এই যে জিনিসটা আমি বলছি অটো রিগ্রেশন, এটা শুধুমাত্র ডিকোডারের মধ্যে ইয়ে করা আটকা। সো বেসিক্যালি লা ডিপেন্ডস অন স্টার্ট, ডামি স্টার্ট, কাসা ডিপেন্ডস অন লা, আজুল ডিপেন্ডস অন কাসা। সো লার সাথে এই ডিপেন্ডেন্সিটা আমরা এখনো ইন্ট্রোডিউস করি না। ইউর কোয়েশ্চেন ইজ অ্যাকচুয়ালি নট ডাম, ইট ইজ এ লিটল অ্যাডভান্স। কারণ হচ্ছে ওই কনসেপ্টটা যখন আমরা ইন্ট্রোডিউস করবো, ওই কনসেপ্টটার একটা নাম আছে, দ্যাটস কল্ড অ্যাটেনশন মেকানিজম। আমরা ওই মেকানিজমে আসবো। সো আমরা এখন পর্যন্ত এনকোডার ডিকোডার বাউন্ডারি ক্রস করি। আমরা এনকোডার থেকে একটা কনটেক্সট নিয়ে সেটা ডিকোডারের কাছে পাঠিয়ে দিয়েছি, আর কোনো কিছু এনকোডারের দিকে আমি কাটাই। বাকি সবটুকু ডিপেন্ডেন্সি হচ্ছে ডিকোডারের নিজের। হ্যাঁ, সো এই আজুরের জন্য আমার এইখানের কোনোটার উপর ডিপেন্ডেন্সি আমরা এখনো ক্রিয়েট করিনি, করবো যখন অ্যাটেনশন মেকানিজম। If the weights are not trained, absolutely it will produce trash. No doubt about that. Anything it can produce. But যখন তুমি literally literally millions of sentence pair দিয়ে ওটাকে ট্রেন করবা, the weights, remember, all these RNNs have like recurrent weight এবং input weight এবং output weight, right? So ওই weight গুলো এমন ভাবে ট্রেন হবে যেন এই ঘরের প্রোডাকশনের সময় এই ওয়ার্ডটার প্রবাবিলিটি বেশি থাকে। So ওই ওয়েট ট্রেনিংটাই তোমাকে ওই দিকে নিয়ে যাবে, ওই কনভার্জেন্সের দিকে নিয়ে যাবে। বাট এগেইন রিমেম্বার, আমরা এখনো স্টেপ নাম্বার 1 এ আছি। দিস মডেল উইল নট ওয়ার্ক ওয়েল। এটাকে আমরা মডিফাই করবো সময়ের সাথে সাথে। হ্যাঁ, আমরা এখনো জাস্ট অটো রিগ্রেশনের কনসেপ্টটা মাত্র বুঝতেছি। তারপর আমরা বটলনেক গুলো আইডেন্টিফাই করবো যে এটা কেন কাজ করবে না বা করলেও ভালো কাজ করবে না, সেটা আমরা আইডেন্টিফাই করবো। সেখান থেকে আমরা আরো বেটার এন্ড বেটার মডেলের দিকে আগাবো। ওকে, আচ্ছা। সো অটো রিগ্রেশনের কনসেপ্টটা কি আমরা বুঝতে পারছি কি হচ্ছে এখানে? ওকে, সো অটো রিগ্রেশনের কনসেপ্টটা যদি আমরা বুঝতে পারি তাহলে উই আর লাইক 25% দেয়ার আমাদের জিনিসটা ডিজাইন করতে গেলে। ওকে, এখানে তাহলে আমাদের কি হচ্ছে, ইনিশিয়ালি উই হ্যাভ দিস আর্কিটেকচার এন্ড ইট হ্যাজ randomly initialized weights, so it will produce garbage, of course. গার্বেজ গুলাতে আমরা লস ক্যালকুলেশন করব জাস্ট লাইক এনি আদার নিউরাল নেটওয়ার্ক। সেই লস গুলো আমরা ব্যাক প্রপাগেট করব, ওয়েট গুলো আপডেট করব। মিলিয়নস এন্ড মিলিয়নস সেন্টেন্স পেয়ার, যেমন এখানে একটা সেন্টেন্স পেয়ার দাদু হাউস লা কাসা আজুল, এটা। সো এরকম মিলিয়নস এন্ড মিলিয়নস অফ সেন্টেন্স পেয়ার দিয়ে যখন আমরা এটাকে ট্রেন করব, হোপফুলি আমার ওয়েট গুলো এমন ভাবে আপডেটেড হবে যেন আমরা হচ্ছে একটা কনভার্জেন্সের দিকে যেতে পারি। যখন আমরা কনভার্জেন্সের দিকে পৌঁছে যাব, তখন ট্রান্সলেশন কোয়ালিটি ভালো হওয়া শুরু করবে। দ্যাটস দ্য গোল। এটা কি কাঁচা যেটা, এটা কি ট্রাই করতেছে ব্লু এর ট্রান্সলেশন? বেসিক্যালি ওর যে কোশ্চেনটা সেটাই, আমরা ওই কনসেপ্ট এখনো জানি না যে কাঁচা যে আসলে কাকে ট্রান্সলেট করতেছে, এইটা বোঝার জন্য কিছু এক্সট্রা জিনিস আমাদের তৈরি করতে হবে। আমরা এখনো ওই আলাদা জানি। যাও, ইউ গাইস আর এ লিটল অ্যাডভান্স আর কোশ্চেনের দিক থেকে আমরা আসতেছি। ওকে, এই পর্যন্ত কি বোঝা গেছে যে আমার কাছে একটা জোড়া আরএনএন আছে, জোড়ার একটা কাজ হচ্ছে কনটেক্সট ভেক্টরটা তৈরি করা, জোড়ার আরেকটা কাজ হচ্ছে এই কনটেক্সট ভেক্টর ব্যবহার করে অটো রিগ্রেসিভ টেকনোলজি ব্যবহার করে একটা করে শব্দ তৈরি করা আনটিল ইউ রিচ দ্য এন্ড। এই পর্যন্ত বোঝা গেছে তো? আমি এতক্ষণ এটাই পড়াইছি, এর চেয়ে কমপ্লেক্স কিছু পড়াই। এখন আমরা আস্তে আস্তে কমপ্লেক্সের দিকে যাব, যেতে পারবো? সো কমপ্লেক্স দিকে যাইতে হলে আমার আগে এইটার চ্যালেঞ্জ আইডেন্টিফাই করতে হবে যে এইটা আটকায় কিসে, ঝামেলাটা কোথায়। ঝামেলা নাম্বার 1, আমি একটা দিয়ে শুরু করি, তারপর তোমাদের কাছে যাবো যে আর কি ঝামেলা করতে পারে। ঝামেলা নাম্বার 1, এগেইন তোমরা দুজন বা ওরা কালকে মাস্টার্সের ক্লাস করেছে। সো ঝামেলা নাম্বার 1 হচ্ছে এই একটা ভেক্টরের পক্ষে আসলে এই পুরো সিকোয়েন্সকে সামারি করে ধরে রাখা সম্ভব কিনা। দিস ইজ কল্ড অ্যান ইনফরমেশন বটলনেক। আমার কাছে এখানে ধরো 17 সাইজের একটা সেন্টেন্স ছিল, 17টা ভিন্ন ভিন্ন ভেক্টর
এই পুরাটাকে আমি একটা কনটেক্সট ভেক্টরে জমায় নিয়ে আসতেছি এবং ইউজুয়ালি দ্যাট কনটেক্সট ভেক্টর ইজ নট দ্যাট লং, দ্যাটস অ্যান ইনফরমেশন বটলনেক। এইটা এখানে যে আমি পাঠাচ্ছি এনাফ ইনফরমেশন আমি পাঠাইতে পারতেছি কিনা, দ্যাটস দ্য ফার্স্ট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আমার রিজলভ করতে পারতে হবে, এই ইনফরমেশন বটলনেকটা আমার ডিল করতে পারতে হবে। এটা হচ্ছে চ্যালেঞ্জ নাম্বার 1। হোয়াটস চ্যালেঞ্জ নাম্বার 2? এবার তোমাদের কাছে যাই, চ্যালেঞ্জ নাম্বার 2 কি হতে পারে? হাত উঠাও, ও আগে উঠেছে। একটু জোরে স্যার। ধরো কনটেক্সট আসবে, আমরা আইডিয়াল কেসই চিন্তা করি, মানে আইডিয়াল কেস হচ্ছে দুর্বল কেস, সেটা আমরা এস্টাবলিশ করতেছি যে ইভেন ইন আইডিয়াল সিনারিও যেখানে কনটেক্সট যাচ্ছে তাও ইটস নট এনাফ। আর কেউ? ধরো ও আগে হাত উঠেছে, যদি yes absolutely, but remember আমরা RNN নিয়ে কাজ করছি, that's an actually RNN এর ইস্যু, এই আর্কিটেকচারটার ইস্যু। সো তোমাকে আমি বোনাস পয়েন্ট দিতে পারছি না, বাট ইট ইজ অ্যান ইস্যু, বাট এই ইস্যুটা অ্যাকচুয়ালি RNN এর ইস্যু। ও আগে ওর কাছে কনটেক্সট ভুল যাইতেই পারে, বাট মেশিন লার্নিং এ দ্যাটস নট এ প্রবলেম। লার্নিং এ আমরা ভুল করবই, ভুল থেকে শিখব। সো কনটেক্সট ভুল যাক, পরের বার একটু কারেক্ট করবো, একটা পর্যায়ে যখন কনভার্জেন্সে যাবে তখন আর কনটেক্সট ভুল যাবে না। ও আগে আসতে স্যার। এগেইন যে কোনো রকমের এরকম পাইপলাইনে ব্যাক প্রপাগেশন কমপ্লিকেটেড হবে। এটা আসলে ট্রান্সফরমার বলো বা যে কোনোটা বলো, তোমাকে একটু পরে চান্স দিই, ওই তো লং সেন্টেন্স হলে শুরুর দিকে ওয়ার্ডের ইনফরমেশন বহুত বেশি হয়ে যাবে আর শেষের দিকে বায়াস না করে দিবে। there you get a bonus mark number 3 student ID. So the concept of losing information, remember আমার এই পুরো জিনিসটার সামারি একটা ভেক্টরে আমি ওর কাছে পাঠিয়ে দিছি। এই যে ভেক্টরটা পাঠিয়ে দিছি, এই সিকোয়েন্সে যদি অনেক লম্বা হয়, এই কনটেক্সট ভেক্টরের এফেক্ট যত সামনের দিকে যাবে তত কমতে থাকার কথা না? আমরা যখন RNN পড়ছি আমাদের ইনফাইনাইট মেমরি কিন্তু LSTM এ আমরা সেলস স্টেপ ইন্ট্রোডিউস করছি যে ইম্পর্টেন্টটাকে রাখবো, আনইম্পর্টেন্টকে ভুলে যাবো, ব্লা ব্লা ব্লা, হোয়াটএভার, ইটস স্টিল আ লিমিটেড অ্যামাউন্ট অফ মেমরি। সো ওই ব্যাক প্রপাগেশন থ্রু টাইম গ্রেডিয়েন্টের যে প্রবলেমটা ওটা স্টিল রয়ে যায়। সো আমি যে ইনফরমেশনটাকে ট্রান্সলেট করতেছি ওইটাই যদি আমি হ্যাভিলি 6 ঘর সামনে গিয়ে হোয়াট এম আই ইভেন ডুইং, র্যান্ডম ওয়ার্ড প্রডিউস করা শুরু করবো। সো দ্য কনটেক্সট ভেক্টর ওয়েটস যত সামনের দিকে যায়, ও হচ্ছে ওয়েট মানে হচ্ছে যে হারায় যাওয়া, ফেড হয়ে যাওয়া, ইট ফেডস। যত এই কনসেপ্টটা কি বুঝতে পারতেছো যে এটা ফেড হয়ে যেতে পারে, চান্স আছে? হ্যাঁ, দ্যাটস আ মেজর প্রবলেম। এই ফেডিংটা হইতে পারে, দ্যাটস অ্যানাদার প্রবলেম। হোয়াট এলস? 3 নাম্বার আরেকটা প্রবলেম আমরা একটু দেখি কেউ বের করতে পারি কিনা। আই ডিড নট এক্সপেক্ট দ্য অ্যান্সার বাই দ্য ওয়ে। এটা হচ্ছে আমার 3 নাম্বার প্রবলেম ছিল। 2 নাম্বার প্রবলেমটা হচ্ছে আমি এক্সপেক্ট করতেছি তোমাদের কাছ থেকে। বলো। এটা আসলে ওর পক্ষে কিছু করার উপায় নেই, মানে ওর সে ক্যাপাসিটি নেই, যে ওর যদি ক্যাপাসিটি না থাকে তাহলে তো আর ওর প্রবলেম কি হয়ে যায়। সহজ, একটু সহজ করে চিন্তা করো তো। দেখো ও আগে হাত উঠেছে, ওর কাছে জোরে বলতে হবে স্যার। এটা অলরেডি বলছে, এটাকে আমি প্রবলেম হিসেবে আইডেন্টিফাই করতেছি না, এটা RNN এর প্রবলেম, ওইটা আসলে এই আর্কিটেকচার প্রবলেম না। হ্যাঁ, অ্যালাইনমেন্টের প্রবলেম হয় না। অ্যালাইনমেন্টের প্রবলেম হয় না কেন? কারণ হচ্ছে একটু পরে আমরা যে প্রসেসটা দেখাবো অ্যাটেনশন, ওইটা অ্যালাইনমেন্টের প্রবলেমটা হ্যান্ডেল করতে পারবে। হ্যাঁ, বেসিক্যালি ও যেটা বলছে সেটাই, ও ওইটাই বলছে। তুমি এর আগে বোনাস পাইছো? দিয়ে দেবো। ইয়েস, দ্যাটস দ্য প্রবলেম। অটো রিগ্রেশন ইটসেলফ ইজ আ প্রবলেম। তুমি যদি এখানে লা প্রডিউস না করে টাকো প্রডিউস করো, দ্যাট এরর প্রপাগেটস ফরওয়ার্ড না? তুমি যতই লস ক্যালকুলেট করো, তোমার এররটা মানে লস ক্যালকুলেট করি আমরা কেন? এররটা ব্যাক প্রপাগেট করার জন্য, এররটা ব্যবহার করে ওয়েটগুলোকে আপডেট করার জন্য। বাট সেই এররটা যদি সামনের দিকে আগাইতে থাকে তাইলে তো আমার ইট ডিফিটস দ্য পারপাস, রাইট? ট্রেনিং এর সময় আমার কাছে আছে দা ব্লু হাউস, আমি এখানে লা কাসা আজুল ব্যবহার না করে টাকো ব্যবহার করতেছি প্রথম শব্দ হিসেবে। That's a problem. That's one of those challenges that we can solve very easily. এখানেই আমি আমার দ্বিতীয় কনসেপ্ট ইন্ট্রোডিউস করব আফটার অটো রিগ্রেশন। দিস ইজ দ্য সেকেন্ড কনসেপ্ট that makes auto regression possible.
অটো রিগ্রেসিভ ট্রেনিং পসিবল হয় এই টেকনিকটার নামে এইটা বইয়ে 9.7 চ্যাপ্টারে পাবা। দিস ইজ কল্ড টিচার ফোর্সিং। দ্য টার্ম ইজ কল্ড টিচার ফোর্সিং। টিচার ফোর্সিং কি করে? টিচার ফোর্সিং যেটা করে সেটা হচ্ছে ডিউরিং ট্রেনিং তোমার কাছে কিন্তু সেন্টেন্স পেয়ার আছে, তুমি জানো এখানে টাকো প্রডিউস হইলে ভুল, আসলে প্রডিউস হওয়ার কথা ছিল লা। এটা তুমি জানো ট্রেনিং এর সময়, জানো না? জানো। সো দ্বিতীয় ইউনিটের কাছে আমরা টাকোর ভেক্টর পাঠাবো না, আমরা লার ভেক্টর পাঠাবো। সর্ট অফ লাইক আমি ধরো তোমাকে পড়াচ্ছি কোনো একটা জিনিস, ধরো আমি তোমাকে পড়াচ্ছি, তোমাকে 5টা ম্যাথ সলভ করতে হবে, প্রত্যেকটা ম্যাথের রেজাল্ট হচ্ছে আগের ম্যাথের উপর নির্ভরশীল। তুমি যদি 2 নাম্বার ম্যাথে কোনো একটা ভুল করো, অ্যাজ এ টিচার ইটস মাই রেসপন্সিবিলিটি ডিউরিং ইউর ট্রেনিং। পরীক্ষায় কিন্তু আমি এটা করবো না, বাট ডিউরিং ইউর ট্রেনিং টাইম আমি কি করবো, দুয়ে যদি তুমি কোনো ভুল করো আমি তখনই তোমাকে আইডেন্টিফাই করে দেবো যে তুমি এখানে ভুল করছো, কারেক্ট ইট এন্ড দেন ডু দ্য থার্ড ম্যাথ। ওকে, দিস ইজ কল্ড, দ্যাটস হোয়াই ইটস কল্ড টিচার ফোর্সিং। দ্য টিচার ফোর্সেস যে ভুল হয়েছে ভুলটাকে সামনে পাঠাবো না, কারেক্টটাকে সামনে পাঠাবো। ওকে, সো আমরা দুইটা নতুন কনসেপ্ট ইন্ট্রোডিউস করলাম, অটো রিগ্রেশন আসছে, অটো রিগ্রেশন এন্ড টিচার ফোর্সিং দুইটাই আমরা বইয়ে 9.7 এ পাবো। প্রত্যেকবার ফোর্স করবে, প্রত্যেকবার ফোর্স করবে। ইট মে সাউন্ড কাউন্টার ইনটিউটিভ বাট ইট হেল্পস a lot. Can this cause overfitting? To some extent yes, but remember what we call মানে it causes the fitting happen faster. এটাকে তুমি ওভারফিটিং না বলে তুমি যেটা বলতে পারো সেটা হচ্ছে it causes the convergence faster. আমাদের কনসেপ্ট কি, আন্ডার ফিটিং অর ওভার ফিটিং, বাট দেয়ার ইজ আ পারফেক্ট ফিট মাঝখানে কোথাও, তাই না? গুড ফিট। দিস লেটস দ্য মডেল রিচ দ্যাট গুড ফিট কুইকলি। ওভার ফিট বলবো না আমরা এটাকে, ও হচ্ছে ওই গুড ফিটটা কুইকলি রিচ করতে হেল্প করে। হ্যাঁ, গুড, ভেরি গুড কোয়েশ্চেন। তারপর এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি কি হচ্ছে? আমার কাছে একটা এনকোডার আছে, ডিকোডার আছে, কনটেক্সট ভেক্টর পাঠাচ্ছিলাম, অটো রিগ্রেশন হয়ে জিনিস তৈরি হচ্ছিল। অটো রিগ্রেশন ইজ আ প্রবলেম, সেটার জন্য আমার টিচার ফোর্সিং ইন্ট্রোডিউস করতে হয়েছে। বাট প্রথম যে দুইটা প্রবলেম আমরা আলাপ করলাম সেটার সলিউশন কিন্তু আমরা এখনো দিই নাই। আমরা 3 নাম্বার প্রবলেমের সলিউশন আগে দিয়ে ফেলছি, যে অটো রিগ্রেশনে ডু টিচার ফোর্সিং। প্রথম দুইটা প্রবলেম কি ছিল? প্রথম দুইটা প্রবলেম ছিল ইনফরমেশন বটলনেক, শুধু একটা ভেক্টর এনাফ কিনা, এটা হচ্ছে 1 নাম্বার। এবং 2 নাম্বার, এই একটা ভেক্টর যে শুরুতে ঢুকতেছে লম্বা সিকোয়েন্স হলে ওই ভেক্টরের এফেক্টটা সামনে হারায় যায় কিনা, এই দুইটা ছিল প্রথম দুই প্রবলেম। আমরা দ্বিতীয় প্রবলেমটা আগে সলভ করি। দ্বিতীয় প্রবলেমটা সলভ করার উপায় অ্যাকচুয়ালি ভেরি সিম্পল। সেটা হচ্ছে ইনস্টেড অফ ইউজিং কনটেক্সট ভেক্টর শুধু প্রথমটাতে, আমরা কি করতে পারি, প্রত্যেকটাতে কনটেক্সট ভেক্টরটা পাঠাবো। জাস্ট কিছু না, ht-1 এর সাথে কনক্যাট করে প্রত্যেকটা মুখে দাও। সো এখানে ওর ইনপুট হিসেবে h2 যাচ্ছিল, h2 এর সাথে এই c টাকে কনক্যাট করো, কনক্যাট করে পাঠাও, প্রত্যেকটার ভিতরে কনটেক্সট দিয়ে পাঠাও। এটা ইভেন ট্রান্সফরমারেও আমরা এটা ব্যবহার করি। ট্রান্সফরমারের ছবি যখন আমি দেখাবো দেখবা যে ট্রান্সফরমারের প্রত্যেকটা ডিকোডার ইউনিটে কোড ঢুকতেছে, এনকোডার আউট। মানে নরমালি তো ht-1 ঢোকে, ধরো সেটার সাইজ ছিল 64, এখন আমরা কিছুই না, আমরা হচ্ছে জাস্ট 128 সাইজের একটা ভেক্টর তৈরি করব, যার প্রথম 64টা হবে ht-1, পরের 64টা হবে হচ্ছে c। এতে সুবিধা যেটা হচ্ছে সেটা হলো ওই ওয়েনিং এর চান্সটা আর থাকে না। যে প্রথম ইউনিটে দিছিলাম 27 নাম্বার ইউনিটে যে ও হচ্ছে এনকোডারের কনটেক্সট হারায় ফেলছে, ওইটা আর হবে না, ও কনটেক্সটটা সবসময় পেয়ে যাবে। এই কনসেপ্টটা ইটস ভেরি কমন। এটা হচ্ছে রেসিডুয়াল কানেকশন হিসেবে অনেক জায়গায় ট্রিট করে। তোমরা যদি কেউ ভিশন করে এসে থাকো, ভিশন কম্পিউটার ভিশন, সেখানে রেসনেট নামে একটা মডেল আছে যে হচ্ছে রেসিডুয়াল কানেকশনকে টান দিয়ে সামনের দিকে নিয়ে যায়। এরকম রেসিডুয়াল কানেকশন ইজ আ ভেরি কমন টেকনিক। এটা ইটস নট ইউনিক ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর জন্য। সো দ্বিতীয় প্রবলেমটাও তাহলে আমরা সলভ করতে পারি উইথ আ ভেরি ইজি ইঞ্জিনিয়ারিং সলিউশন। It is an engineering solution. Theoretically এমন কোনো স্ট্রং সলিউশন না, বাট ইঞ্জিনিয়ারিং উপায়ে আমরা সলভ করতে পারি, pretty much like 2 নাম্বারই করি। Then comes the final one, the biggest one. সেটা হচ্ছে is one vector enough to carry the entire input sequence এর সব ইনফরমেশন? No, it's not. The information bottleneck is the most challenging one. এখানে what can we do? What can we do is now introducing the third concept, and probably the most important concept we will learn from this course, the attention mechanism.
the entire natural language processing world is like এই attention mechanism এর উপর dependent 2015 সালে 2014-15 এরকম সালে দুইজন সায়েন্টিস্টের দুইটা পেপার pretty much introduced this idea. One is Bahdanau and one is Luong. আমাদের বইয়ে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লুয়াং এর অ্যাটেনশন, বাদানো এটা আমরা পড়বো না, 9.8 এ চ্যাপ্টারে যেটা আছে। ইন্ট্রোডিউস দ্য আইডিয়া যে yes, একটা কনটেক্সট ভেক্টর ক্যান ক্রিয়েট এ বটলনেক, সো লেটস নট পাস একটা সিঙ্গেল ভেক্টর, লেটস ইউজ আ টেকনিক যেখানে কনটেক্সট ভেক্টর ক্যান বি ডাইনামিক। যখন যেটা দরকার হবে, আমার কাঁচা প্রোডাক্ট প্রডিউস করার সময় আমার এই সামারিটা দরকার নাই, কাঁচা প্রডিউস করার সময় আমার দরকার হচ্ছে হাউজের ইনফরমেশনটা যদি আমি ডমিনেন্ট হিসেবে পাই, কারণ কাঁচা আর হাউস ইজ দ্য ট্রান্সলেশন, রাইট? আর আজুল হচ্ছে ব্লু এর ট্রান্সলেশন। সো যখন আমি আজুল প্রডিউস করতে যাব, আই হ্যাভ টু অ্যাটেন্ড টু দ্য ওয়ার্ড ব্লু। এই তুমি যে কথাটা বলতেছিলা, নাও দিস বিকামস আ ক্রস এনভায়রনমেন্ট। এতক্ষণ আমরা শুধু এনকোডারের কাজ এনকোডারেই করতাম, করে কনটেক্সটে ডিকোডারের কাছে পাঠিয়ে দিতাম, ডিকোডারের কাজ ডিকোডারের ভিতরে দিত। নাও নট এনিমোর, নাও ইট ক্রসেস দ্য বাউন্ডারি অফ এনকোডার এন্ড ডিকোডার এন্ড প্রডিউসেস ওয়ার্ডস যেখানে আমরা এনকোডারের ইনপুটগুলোর উপরে অ্যাটেন্ড করতে পারি। দ্যাটস হোয়াই ইটস কল্ড অ্যাটেনশন মেকানিজম, আর আরেকটু এলাবোরেটলি বললে ক্রস অ্যাটেনশন মেকানিজম, কারণ আমরা ডিকোডারে থেকে এনকোডারের উপরে অ্যাটেনশন। কেন ক্রস বলতেছে? বিকজ আমরা যখন ট্রান্সফার করব উই উইল স্টাডি হোয়াট সেলফ অ্যাটেনশন মেকানিজম। এক দুজন হয়তো এই নামটা শুনছো। এবং ট্রান্সফরমারের যে পেপারটা, সেই পেপারটার নাম কি তোমরা বলতে পারবা? অ্যাটেনশন ইজ অল ইউ নিড। অ্যাটেনশন ইজ সাচ অ্যান ইম্পর্টেন্ট কনসেপ্ট যে আশিস পাসওয়ান এবং তার টিম তার পেপারটার নামই দিছে যে অ্যাটেনশন হইলেই চলে, আর কিছু লাগবে না। সরি আচ্ছা বাইরে বলো। রাইট, না আজুলের একটা কাজ আছে, আজুলের বুঝবো না, আগেই বুঝবো না, এই মেকানিজমটা এটা শিখবে। বাদানুয়ের প্রসেসের মেকানিজমটা শিখবে, লুয়ং এর ক্ষেত্রে শিখবে না। লুয়ং এর ক্ষেত্রে সে একটা ক্যালকুলেশন করবে, একটা ম্যাথ করবে, খুবই সিম্পল একটা ম্যাথ করবে। ম্যাথ করে আমি যখন প্রসেসটা ব্যাখ্যা করবো তখন হোপফুলি ইউ উইল সি যে এটা আসলে কিভাবে বের করে নিয়ে আসে ইনফরমেশনটা। again বইয়ের চ্যাপ্টার 9.8 is pretty much তোমার এখন থেকে শুরু করে ইন ফিউচার তোমরা যদি জেনারেটিভ এআই বা এইসব জায়গায় ক্যারিয়ার বিল্ড করতে চাও, 9.8 is one of those chapters, 9.7 and 9.8 both এমন একটা চ্যাপ্টার যেটা তোমাদের একদম ঝাড়া করে ফেলাবে। আমি চেষ্টা করবো ক্লাসে যতটা সম্ভব ব্যাখ্যা করার, বাট দিজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স এই কোর্সে তোমরা পড়তেছো, একদম লিখে দিচ্ছি। ওকে, ঠিক আছে। সো দিস ক্রস অ্যাটেনশন মেকানিজম, হাউ ডাজ ইট? আমরা শুধু বইয়েরটা কভার করবো। আমরা হচ্ছে বইয়েরটার নাম হচ্ছে ডট প্রোডাক্ট অ্যাটেনশন, লুয়ং এর বানানো, লুয়ংস অ্যাটেনশন বলে, ডট প্রোডাক্ট অ্যাটেনশন বলে যেটাই। আমরা বাদানুয়েরটার নাম হচ্ছে অ্যাডিটিভ অ্যাটেনশন, ওইটা আমরা পড়বো না। অ্যাডিটিভ অ্যাটেনশন বইয়ে নাই, আমরা পড়বো না। আমরা শুধু ডট প্রোডাক্ট অ্যাটেনশনটা পড়বো। বাদানুয়েরটা একটু কঠিন, বাট ইট ডাজ নট প্রডিউস বেটার অ্যাটেনশন মেকানিজম। বাদানুটা কঠিন কারণ হচ্ছে তুমি যে কোশ্চেনটা করছো যে ও জানবে কেমনে এই জিনিসটা ট্রান্সলেশনের সময়, বাদানু বলে যে হ্যাভ আ সেপারেট ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক, যার কাজই হচ্ছে এই জিনিসটা লার্ন করা ডেটা থেকে। দ্যাটস এ কমপ্লেক্স প্রসেস, আমরা বাদানুতে যাব না। লুয়ং বলে দরকার নাই লার্ন করা, ইউ ক্যান হ্যাভ এ ভেরি সিম্পল বাট স্মার্ট ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, যে ইকুয়েশনটা সিঙ্গুলারিটির উপর বেস করে এই ভ্যালুটা তৈরি করতে পারে। আমরা ওইটা দেখব, ইজিয়ার ওয়ান যেটা বইয়ে আছে। ইজিয়ার বাট বেটার ওয়ান, বাই দ্য ওয়ে। ইজিয়ার মানে যে এটা খারাপ এমন না, লুয়ং এর অ্যাটেনশনই শেষ পর্যন্ত সার্ভাইভ করছে, বাদানুটা করেনি। আচ্ছা, সো এখানে বাই দ্য ওয়ে এটা আরেকটা রিসোর্স আমি তোমাদের বলে রাখি, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট রিসোর্স। সেটা হচ্ছে দিস গাই। হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ দিস গাই? জে আলামান। হি ইজ আ আরব ব্লগার। ভদ্রলোকের মতো ভালো ব্লগার আমি দুনিয়াতে খুব কম দেখছি, লাইক এই ধরনের জিনিসপত্রে। উনি এখন কম লেখেন, এখন মোস্টলি হচ্ছে টক দিয়ে বেড়ান বিভিন্ন জায়গায়, বাট ব্যাক ইন দোজ ডেজ ওর ব্লগগুলো অসাধারণ ছিল। আমি এগুলো সবগুলো জিপ পাই দেবে, এটা এখানে শো হচ্ছে না জিপ হিসেবে, তোমরা
বাসায় গিয়ে পিপিটিটা করলে এটা দেখবা যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি জিপি। সো জিপি তো নট জিপি। সো ইয়া হ্যাঁ, সো এইগুলো ওর ব্লগ থেকে আনা। হ্যাঁ, তোমরা চাইলে ওর ব্লগটা পড়তে পারো। সিক্সোসেক এর উপর যে ব্লগটা আছে চমৎকার একটা ব্লগটা পড়তে পারো। অনেস্টলি আমার বিশ্বাস বইয়ের চেয়ে বেশি হেল্প হবে। বইটা একটু কমপ্লেক্স করে লেখা। সো তোমরা যদি দেখো যে বইটা বুঝতে কষ্ট হচ্ছে, আমি তো আছি, আমার কাছে নিয়ে আসতে পারো, অর ইউ ক্যান স্টাডি দিস ব্লগ এমএজি গ্রেট একটা। কত কিছু করতে গেছে সো এখানে হচ্ছে যে জাস্ট সিমুলেট করে দেখানো হচ্ছে জিনিসটা। সো এগুলা ঘুমড়ি কেড়ে আচ্ছা। So attention mechanism, before going into the like nitty-gritty of attention mechanism, actual maths etc. Attention mechanism বেশ কিছু অ্যাডভান্টেজ দেয় আমাদের। কি কি অ্যাডভান্টেজ দেয়? নাম্বার 1, attention mechanism আমাদেরকে ওই যে ইনফরমেশন বটলনেক, ওই ইনফরমেশন বটলনেকটা ওভারকাম করতে হেল্প করে। নরমালি এনকোডার থেকে একটা কনটেক্সট ভেক্টর ডিকোডারের কাছে যায়। ইন অ্যান অ্যাটেনশন এনকোডার ডিকোডার একটা ম্যাট্রিক্স চায়, যেখানে ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলাম হচ্ছে এনকোডারের একটা এইচ। এনকোডার যখন আমরা বানাচ্ছি, এনকোডার প্রত্যেকটা ইউনিটে একটা এইচ প্রডিউস হয় না? H1, H2, H3 আপার টিল Hn, তাই তো? সো আমরা বেসিক্যালি যেটা করি, একটু কাজের সুবিধার জন্য এগুলোকে নাম দেই He1, He2, He3। ই মানে এনকোডার, He1, He2, He3 আপার টিল Hen। এগুলোকে আমরা কলাম ধরে কন্ট্যাক্ট করি। সোজা কথা, He1 এটার পাশে হচ্ছে He2 কে লাগাই দিচ্ছি, তার পাশে He3, He4 আপার টিল Hen। আমি একটা ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছি, তাই না? এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমি ডিকোডারের কাছে পাঠাই। বাট রিমেম্বার, ম্যাথমেটিক্যালি ডিকোডার ইজ নট capable to handle matrices. It is capable of handling vectors. কারণ আমরা ম্যাথটা যেভাবে বানাইছি আমাদের ক্ষেত্রে, আমরা আজকের ক্লাসে ম্যাথে ঢুকবো না, বুঝে চলে যাব। নেক্সট ক্লাসে আমি যখন ম্যাথ ইকুয়েশনগুলো লিখবো, তোমরা দেখবা ডিকোডার এনকোডারের কাছে একটা ভেক্টরই এক্সপেক্ট করে, কারণ ওর ম্যাথটা ওইভাবেই সাজানো, ম্যাথটা ওইভাবেই কাজ করে। সো হোয়াট ডু উই ডু, এই ম্যাট্রিক্সটাকে আবার একটা ভেক্টরে কনভার্ট করি, বাট এইটাই করি হচ্ছে অ্যাটেনশন ভেক্টর নামে নতুন একটা ভেক্টরের ব্যবহারের মাধ্যমে, যেটাকে আমরা বলবো আলফা। বইয়ের ভাষায় আলফা, বইয়ের 9.37 ইকুয়েশন মনে হয়, দেখে নিতে পারো। সো ওই আলফাটা কেমনে ক্যালকুলেট করতে হয় সেটা হচ্ছে আমরা ওই ম্যাথমেটিক্সের মধ্যে শিখব। ওই আলফাটাই বাজানো বলছে লার্ন করতে হবে, লুয়াং বলছে ক্যালকুলেট করতে হবে। দুই প্রসেস, বাট ইউ উইল সি। সো ইনফরমেশন বটলনেকটা আর থাকতেছে না। ইনস্টেড অফ সেন্ডিং ওয়ান ভেক্টর, আই এম সেন্ডিং অ্যান এন্টায়ার ম্যাট্রিক্স, এবং সেই ম্যাট্রিক্সটা থেকে আমি প্রয়োজনীয় ইনফরমেশন একটা ভেক্টরের সাথে গুণ করে বের করে নিয়ে আসবো। দ্যাটস দ্য গোল। শুনতে একটু কমপ্লেক্স মনে হতে পারে, নেক্সট দিন যখন আমি ম্যাথগুলো ভেঙে ভেঙে দেখাবো কমপ্লেক্স লাগবে না। ওকে, আচ্ছা, ইনফরমেশন বটলনেক তাহলে আমি ওভারকাম করতে পারতেছি। দ্যাটস ওয়ান অ্যাডভান্টেজ। দেয়ার আর আদার স্মল অ্যাডভান্টেজ। নাম্বার 2, এখন আমার যদি নতুন শব্দ প্রডিউস করতে হয়, আমার যখন যা সুই হেতু দিয়াম, এটাকে যখন আমার ফ্রেঞ্চ থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হচ্ছে, যায় ট্রান্সলেশন আই। নরমাল ইয়েতে আমরা বুঝতে পারতেছি যে অ্যালাইনমেন্ট এরকম হবে। সুয়ের ট্রান্সলেশন হচ্ছে এম, অ্যালাইনমেন্ট চমৎকার। এরপর আমি করব, এর কোনো করেসপন্ডিং ইনপুট তো আমার কাছে নাই, বিকজ ফ্রেঞ্চ ডাজ নট ম্যান্ডেট আর্টিকেলস। এই এ পাবো কোথায়? অ্যাটেনশন মেকানিজম আমাকে এই অ্যাডভান্টেজ দেয় টু স্প্লিট অ্যাটেনশন ইনটু মাল্টিপল ওয়ার্ডস। নরমালি হয়তো আমরা চিন্তা করতে পারি যে অ্যাটেনশন মেকানিজম মানে হচ্ছে যাকে প্রডিউস করতেছি তার করেসপন্ডিং ইয়ের দিকে তাকাবো, ওয়ার্ডের দিকে তাকাবো, এরকম লাক আসা আজুলের ক্ষেত্রে যেটা হয়। বাট ইট ডাজন্ট হ্যাভ টু বি, ইউ ক্যান স্প্লিট অ্যাটেনশন। তুমি একটা শব্দ প্রডিউস করবা, সেই শব্দটার অ্যাটেনশন স্প্লিট হয়ে মাল্টিপল ওয়ার্ডের কাছে চলে যেতে পারে, এন্ড দেন ইট উইল বি এবল টু প্রডিউস থিংস দ্যাট ওয়াজ নট ইন দ্য ইনপুট। যেমন তোমার যদি এ প্রডিউস করতে হয় 3 নাম্বার শব্দ হিসেবে, তোমার কিসের দিকে তাকানো উচিত? তোমার তাকানো উচিত হচ্ছে আগে কে প্রডিউস হয়েছে তার দিকে, অফকোর্স। বাট একই সাথে তোমার কি পরেরটাও দেখা উচিত না? পরেরটা যদি স্টুডেন্ট না হয়ে পরেরটা যদি ইঞ্জিনিয়ার হইতো, তাহলে এখানে কি এ প্রডিউস হতো না এন প্রডিউস হতো? এন প্রডিউস হতো। সো দ্য অ্যাটেনশন হ্যাজ টু বি স্প্লিট ইনটু তার আগের এবং তার পরের, হোপফুলি, যদি আমরা ঠিকঠাক মতো এটা তৈরি করতে পারি। সো স্প্লিট অ্যাটেনশন ইজ অ্যানাদার অ্যাডভান্টেজ দ্যাট উই উইল হ্যাভ। The attention is not just focusing on one single encoder word, it can actually split attention into multiple words so that we can produce better results.
যদি উল্টা কিছু হয়, ধরো তোমার এখানে আছে আই এম এ স্টুডেন্ট, আমার প্রডিউস করতে হবে জাসু এতুদিয়ান, ভালো কথা। তুমি এখানে এই সলিউশনটা আরো সহজ। সেটা হচ্ছে তুমি যখন যা প্রডিউস করতেছো ইউ অ্যাটেন্ড অন আই, তুমি যখন সু প্রডিউস করতেছো ইউ অ্যাটেন্ড অন এম, তুমি যখন এতুদিয়ান প্রডিউস করতেছো ইউ অ্যাটেন্ড অন স্টুডেন্ট। এ ডাজ নট গেট এনি অ্যাটেনশন whatsoever, এ সব সময় জিরো অ্যাটেনশন পাবে, শেষ, as simple as that. So if you can learn it like properly, এই নেটওয়ার্কটা শিখে নেবে যে আর্টিকেলের উপর অ্যাটেনশন দিতে হয়, এই টেকনিকটাও শিখে নেবে হোপফুলি। হ্যাঁ, ওকে। সো আমরা আজকে এখানে থামি, আমরা নেক্সট ক্লাসে ম্যাথমেটিক্স এর ভিতরে যাব। এগেইন ইট উইল গেট এ লিটল মোর কমপ্লেক্স, জিনিসগুলো আস্তে আস্তে অল্প অল্প করে একটু কমপ্লেক্স হবে, বাট নাথিং দ্যাট ইউ ক্যানট হ্যান্ডেল, পাবা, ইট শুডন্ট বি দ্যাট ডিফিকাল্ট। ওকে, ঠিক আছে, আমরা সবাই খাতাপত্র গুছায় ফেলি, আমরা কুইজের জন্য রেডি করি।